আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 11.2 অনুশীলনীর 15 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা যদি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করা যায় খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। আর এই অঙ্কগুলোর মধ্যে 2 মার্কের পরীক্ষায় 2 মার্কের এবং এমসিকিউ এর জন্য অনেক অঙ্কই পরীক্ষায় আসে আর কি। তাই আমি তোমাদের অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। চলো আমরা শুরু করি। 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে বলছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। বলছে কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? তাহলে আমাকে এখানে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন দেওয়া আছে। আবার জিজ্ঞেস করা হয়েছে যে একই আয়তনের পানির ওজন কাঠের ওজনের শতকরা কত ভাগ? আমি উল্টা বলছি মনে হয়। পানির ওজনের শতকরা কত ভাগ কাঠের ওজন এটা বের করতে বলছে। তাহলে আমি আগে এক কাজ করি, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন তো পেয়ে গেলাম। তাহলে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত সেটা বের করি। দেখো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হয় 1 গ্রাম। আর 1 ঘনমিটার পানির ওজন হয় 1000 কেজি। 1 ঘন সেন্টিমিটার বলতে কি বোঝায়? তুমি মনে করো 1 সেন্টিমিটার কতটুকু? খুবই সামান্য। এতটুকু হবে। এরকম 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ এবং 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা পাত্র তুমি যদি তৈরি করো, ওই পাত্রের মধ্যে যতটুকু পানি ধরবে, ওই পানিটুকুর ওজন হচ্ছে 1 গ্রাম। আর 1 ঘনমিটার মানে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা যদি তুমি নিয়ে একটা পাত্র তৈরি করো, তখন তার ওজন হবে, ওই পানির ওজন হবে হলো তোমার 1000 কেজি। 1000 লিটার পানি ধরে আর 1 লিটার পানির ওজন 1 কেজি, এজন্য 1000 কেজি হবে। তাহলে এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হয় 1 গ্রাম। আর আমাকে বলে দিছে যে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 গ্রাম, 7 ডেসিগ্রাম। তাহলে আমরা এক কাজ করি, এখানে আছে ডেসিগ্রামে আর পানি তো আছে গ্রামে। তাহলে আমরা গ্রামকে ডেসিগ্রামে নিয়ে যাই। 1 গ্রাম সমান কত ডেসিগ্রাম? 10 ডেসিগ্রাম। তাহলে 1 গুণ 10 ডেসিগ্রাম। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তার মানে 10 ডেসিগ্রাম। আবার দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। 7 ডেসিগ্রাম। একটু খেয়াল করো, এখানে বলছে যে কাঠের ওজন সমআয়তন পানির ওজনের শতকরা কত। ভালো করে খেয়াল করো, কাঠের ওজন আর পানির ওজনের, তাহলে তুলনা করেছে কার সাথে? যার সাথে এর থাকে তার সাথে তুলনা করে। তাহলে এর আছে হচ্ছে পানির সাথে, আর যার সাথে তুলনা করে সেটা ভগ্নাংশের নিচে দিতে হয়, এটা সবসময় মনে রাখবা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কাঠের ওজন সমআয়তন পানির ওজনের, দেখো কাঠের ওজন সমআয়তন পানির ওজনের, পানির যেহেতু পানির সাথে এর যুক্ত আছে তাহলে পানিরটা নিচে যাবে। পানিরটা কত? পানিরটা হলো তোমার 10 ডেসিগ্রাম, তাহলে 10 যাবে নিচে। আর কাঠেরটার সাথে এর নয়, তাহলে কাঠেরটা যাবে উপরে। এর আগে আমি তোমাদের বলছি যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে এখানে পার্সেন্ট নিয়ে আসতে হবে। আর শতকরা চিহ্ন আনতে গেলে অবশ্যই 100% দিতে হয়। এটা কিন্তু আমি কেন দিতে হয় সেটা বুঝিয়েছিলাম। তারপর আমি বলে দেই, মনে রাখবা পার্সেন্ট মানে হলো 1/100। পার্সেন্ট মানে 1/100। তাহলে আমি যদি 100% দেই কোথাও, তার মানে দাঁড়ালো হলো 100 গুণ 1/100। এটা কেটে গেলে থাকে হলো 1, তার মানে 100% মানে হলো 1। তাহলে আমি যদি কারোর সাথে 1 গুণ করি তার মান তো পরিবর্তন হবে না, এই জন্য যে কোনো জায়গায় আমি 100% দিতে পারি, মান পরিবর্তন হয় না। এখানে আমি এবার কাটাকাটি করে দেখি কত হয়। 10, তাহলে 7 10 70, তাহলে 70% উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 70%। 11 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে যে ক খ গ ঘ এর মধ্যে তুমি 300 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ আর খ এর অংশ হয় হলো 2:3, খ আর গ এর অংশ হবে 1:2, গ এবং ঘ এর অংশ হবে 3:2। তো এইভাবে আলাদা আলাদা করে যদি অনুপাত দেওয়া থাকে, এটাকে আমরা ধারাবাহিক অনুপাতে না নিলে এটা সমাধান করতে পারবো না। তাহলে আমাকে আগে কি করতে হবে? এটাকে ধারাবাহিক অনুপাতে নিতে হবে। ধারাবাহিক অনুপাতে নেওয়ার জন্য দেওয়া আছে কি কি, আগে লিখে ফেলি। তাহলে এগুলো দেওয়া আছে দেখো,
দেওয়া আছে ক আর খ এর অংশ 2:3, খ আর গ এর অংশ 1:2, গ এবং ঘ এর অংশ 3:2। আর আমরা জানি ধারাবাহিক অনুপাতের মধ্যে নিয়ম হলো, দেখো এখানে খ আছে, এখানেও খ আছে, তাহলে এই দুইটা সেম হতে হবে। 3 আর 1 এর এখানে দুইটা একই হতে হবে। তাহলে আমি এক কাজ করি, 3 আর 1 এর লসাগু কত হয়? 3। তাহলে আমি এটাকে 3 বানানোর জন্য 1 দিয়ে গুণ করতে হবে, মানে কিছুই গুণ করা লাগবে না, যা আছে তাই থাক। আর এটাকে 3 বানানোর জন্য অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 একে 3, আর এখানে 3 দুগুণই কত? 6। তুমি ইচ্ছা করলে সাইড নোট দিয়ে রাখতে পারো 3 দ্বারা গুণ, পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 3 দ্বারা গুণ। এবার দেখো এখানে গ এর অংশ এখন 6 হয়ে গেল, তাহলে এখানেও গ এর অংশ কত হতে হবে? 6 হতে হবে। দুইটা মিল থাকতে হবে, মানে এই দুইটার মিল রাখতে হবে। তাহলে এটা কিছু গুণ করা লাগতেছে না, এটাকে শুধু 2 দিয়ে গুণ করলে 6 হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করবো, এটাকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে 3 দুগুণী 6 অনুপাত 2 দুগুণী 4। তাহলে দেখো যাদের নামের কমন ছিল তাদের অনুপাতের রাশিও কমন হয়ে গেছে। তাহলে আমি এখানে একবারে লিখতে পারি, সুতরাং ক এর অংশ অনুপাত খ এর অংশ অনুপাত গ এর অংশ অনুপাত ঘ এর অংশ। দেখো ক এর অংশর অনুপাত ছিল হলো 2 অনুপাত, আর খ হলো 2 জায়গায় যেটা কমন একটা করে নিব কিন্তু, তাহলে খ হলো 3, আর গ হলো 6, আর ঘ হলো 4। তাহলে সবগুলোর আমি ধারাবাহিক অনুপাত পেয়ে গেছি। তাহলে এখন আমি বলতে পারি যে সুতরাং ক পাবে 2x টাকা, খ পাবে 3 আছে অনুপাত, তাহলে 3x টাকা, আর গ পাবে 6x টাকা, এবং ঘ পাবে 4x টাকা। এখানে খেয়াল করো কেন x ধরতে হয় সেটা কিন্তু আমি আগে অনেকবার বলছি, এখন আর বলতেছি না। তাহলে এই মোট টাকার পরিমাণ কত? 300 টাকা। তাহলে এদের সবগুলোর টাকা যোগ করলে 300 হবে। তাহলে প্রশ্ন মতে 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x সমান হচ্ছে 300। এটা সমাধান করলে আসে হলো 3 আর 2 5, 15x সমান হলো 300, বা x সমান হচ্ছে 300 বাই 15। সুতরাং x সমান হচ্ছে 20। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম হলো 20। তাহলে সুতরাং ক পাচ্ছে হলো তোমার 2x, তাহলে 2 গুণ 20 সমান হচ্ছে 40 টাকা। দেখো যেহেতু x এর মান 20, তাহলে ক এর x এর জায়গায় 20 বসাই দিলে তো কয় টাকা আসবে। ঠিক একইভাবে সবার টাইম বের করে দিব, এখানে x এর জায়গায় 20, এখানে x এর জায়গায় 20, এখানে x এর জায়গায় 20। তাহলে খ পাবে 3 গুণ 20 60 টাকা, গ পাবে 6 গুণ 20 120 টাকা, ঘ পাবে এখানে আছে 4x, তাহলে 4 গুণ 20 সমান হচ্ছে 80 টাকা। এগুলোই উত্তরের মধ্যে লিখে দিবা। এবার দেখো বলছে 3 জন জেলে মোট 690টি মাছ ধরেছে, আর তাদের অংশের অনুপাত হলো এটা এটা এবং এটা, মানে তাদের অনুপাত যথাক্রমে 2/3, অনুপাত 4/5, অনুপাত 5/6। এখন বলছে কে কয়টি মাছ পেল। দেওয়া আছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জেলের মাছের অনুপাত সমান হলো 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/6। দেখো এখানে অনুপাতের যে রাশিগুলো আছে এগুলো ভগ্নাংশ। মনে রাখবা, তোমার যদি কখনো এমন প্রয়োজন হয় যে অনুপাতের রাশিগুলো ভগ্নাংশ দূর করতে, দেখো তুমি চাচ্ছ যে অনুপাতের রাশিগুলোর ভগ্নাংশগুলো দূর করবে, তাহলে তুমি কি করবা? সবগুলোর হরের লসাগু করবা। 3, 5 এবং 6, 3, 5 এবং 6 এটার লসাগু কত হয়? 5 দুগুণে 10, 3 10 30, 30 হয়। তাহলে আমি প্রত্যেকটা রাশিকে 30 দ্বারা গুণ করে দেব। তাহলে এটাকেও 30 দ্বারা গুণ করব, 5/6 × 30। তাহলে কাটাকাটি করলে এটা 3 10 30, 5 6 30, এখানেও 5 6 30। তাহলে এটা পাচ্ছি 10 দুগুণে 20, 4 6 24, 5 5 25। তাহলে একটা এখানে আমরা সরল আকারের অনুপাত পেয়ে গেছি যেখানে কোনো ভগ্নাংশ নাই। আমরা যেটা পেলাম এখানে, আমি এখন ইচ্ছা করলে সবার সাথে x গুণ করে প্রত্যেকের মাছের পরিমাণ ধরে নিতে পারি। তাহলে ধরি প্রথম জেলে
পাবে কয়টা 20x, তাহলে 20x3 মাস। এখানে তাহলে মাস পাবে লিখে নাও, প্রথম জেলে মাস পাবে 20x3, দ্বিতীয় জেলে মাস পাবে 24, তাহলে 24x3, আর তৃতীয় জেলে মাস পাবে 25x3। তাহলে সবার মাসের পরে যোগফল, তাহলে প্রশ্ন মতে সবার মাসের যোগফল সমান হলো মোট মাস। মোট মাস কয়টা? 690টি। 690টি। এখন দেখো যোগ করলে কি আসে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 69x সমান হলো 690। তাহলে শুধু x সমান হলো, এটা 69 দিয়ে ভাগ দিলে আসবে হলো 10। এটা আমরা শর্টকাটে করলাম আমি একটু। তাহলে x এর মান আসতেছে 10। এবার x এর মান সব জায়গায় বসাই দাও, এখানে 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 সব জায়গায় বসাই দিলে আমরা উত্তর পেয়ে যাবো। তাহলে প্রথম জেলে মাস পাবে মান হলো 20 গুণ 10 200টি। দ্বিতীয় জেলে মাস পাবে 24 গুণ 10 মানে 240টি। আর তৃতীয় জেলে মাস পাবে 25x মানে হলো 25 গুণ 10 মানে হলো 250টি। তাহলে যথাক্রমে জেলেদের মাছের সংখ্যা হবে 200টি, 240টি এবং 250টি। আশা করা যায় বুঝতে পারছো। চলো দেখি পরেরটা কি আছে। এটা বলছে যে একটি ত্রিভুজের পরিসীমা হলো 45 আর বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। এটা খুবই সহজ, এটা একেবারেই ছোট। আমরা যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিছি, তাহলে আমরা সরাসরি ধরে নিতে পারি। ধরি বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3x সেন্টিমিটার, এটা হচ্ছে 5x সেন্টিমিটার এবং আর এটা 7, তাহলে 7x সেন্টিমিটার। সেন্টিমিটার কেন ধরলাম? কারণ পরিসীমা সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে এই বাহুগুলোর যোগফল, এই বাহুগুলোর যোগফল হবে পরিসীমার সমান। তো 5 আর 3 8, 8 7 কত? 15x সমান হচ্ছে 45। তাহলে শুধু x সমান হচ্ছে 45 ভাগ 15 কত? 3। আমি কিন্তু এক লাইন কম করতেছি, 15 দিয়ে ভাগ করলে এখানে 3 আসবে। x এর মান 3 এসে পড়ছে, তাহলে এখানে আমি লিখতে পারি সুতরাং প্রথম বাহু 3x ছিল, তাহলে 3 গুণ 3 9 সেন্টিমিটার। দ্বিতীয় বাহু কত ছিল? 5x, তাহলে 5 গুণ 3 মানে 15 সেন্টিমিটার। আর তৃতীয় বাহু কত? 7x, তাহলে 7 ইন্টু 3 সমান হলো 21 সেন্টিমিটার। তাহলে বাহুগুলো যথাক্রমে 9, 15 এবং 21। তোমরা উত্তরগুলো লিখে দিও তোমার মতো সাজিয়ে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি আর কি। এখানে বলছে যে দুটি সংখ্যার অনুপাত হলো 5:7 আর গসাগু দেওয়া আছে 4, লসাগু বের করতে বলছে। দেখো এখানে আমরা ধরি প্রথম সংখ্যাটি 5 আছে অনুপাত, তাহলে এর সাথে x গুণ হবে 5x। আর দ্বিতীয় সংখ্যাটি 7 আছে, তাহলে হবে 7x। তাহলে সংখ্যা দুটির গসাগু, দেখো সংখ্যা দুটির গসাগু আসতেছে কত? গসাগু মানে কি? কমনটা নিতে হবে শুধু। 5x এবং 7x এর মধ্যে কমন শুধুমাত্র x, কিন্তু এখানে গসাগু বলে দিছে কত? 4। তাহলে আমি বলতে পারি সুতরাং x আসলে 4। আর x এর মান যদি 4 হয়, তাহলে আমরা এখানে সংখ্যা দ্বয়ের লসাগু বের করতে পারি। সংখ্যা দ্বয়ের লসাগু। দেখো আমি এখান থেকে লসাগু বের করতেছি। 5 এবং 7 লসাগু হবে 5 7 35। আর x দুই জায়গায় আছে, তাহলে যে কোনো এক জায়গা থেকে আমাকে নিতে হবে, তাহলে 35x। তাহলে লসাগু আসতেছে হলো 35 গুণ 4, 4 35 কত? 140। তাহলে এটা आंसर। সংখ্যা দ্বয়ের লসাগু হবে 140। এখানে একটা জিনিস খেয়াল করো, এগুলো যদি এমসিকিউতে আসে, এগুলো তো এমসিকিউতে আসে বেশি, যদি কখনো অনুপাত দেওয়া থাকে, অনুপাত আর গসাগু যদি দেওয়া থাকে, তাহলে লসাগু বের করতে গেলে এই অনুপাতের রাশিদ্বয়ের গুণফল আর গসাগু গুণ করলেই তুমি পেয়ে যাবে হচ্ছে লসাগু। তার মানে লসাগু সমান হলো পূর্ব রাশি গুণ উত্তর রাশি গুণ গসাগু, এটা দিলেই চলে আসে। আশা করি যে বুঝতে পারছো। পরের প্রশ্নটা কি আছে দেখো, 15 নম্বর প্রশ্নটা দেখো। বলছে যে ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি তিনজন মিলে হলো 171 রান করেছে।
সাকিব ও মুশফিকুরের রান, মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত দুইটাই দেওয়া আছে 3:2। তার মানে সাকিব মুশফিকের রানের অনুপাতও 3:2, আবার মুশফিক মাশরাফির রানের অনুপাতও 3:2। এখন বলছে কে কত রান করছে। এটা তাহলে আমরা আগে ধারাবাহিক অনুপাতে নিব। তাহলে এখানে দেওয়া আছে, খেয়াল করো, এখানে সাকিবের রান অনুপাত মুশফিকের রান সমান 3:2 হবে। তো আমি শর্টকাটে লিখছি সাকিব অনুপাত মুশফিক হচ্ছে 3:2। আবার মুশফিক অনুপাত মাশরাফিও একই। এবার আসি, দেখো মুশফিকের নাম দুই জায়গায় আছে, তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা আমাকে মিলাতে হবে। মুশফিকের দুই জায়গার অনুপাতটা সেম হতে হবে, না হলে ধারাবাহিক অনুপাতে নেওয়া যাবে না। তাহলে আমি 3 আর 2 এর লসাগু করি, 3 আর 2 এর লসাগু কত? 6। তাহলে এখানেও 6 বানাবো, এখানেও 6 বানাতে হবে। তাহলে বলো এটাকে 6 বানানোর জন্য কত দিয়ে গুণ করতে হবে? 3 দ্বারা। তাহলে আমি এটাকেও 3 দিয়ে গুণ করবো, এটাকেও 3 দিয়ে গুণ করবো। 3 3 9 আর 3 2 6। একইভাবে এটাকে 6 বানানোর জন্য কত গুণ করতে হবে? 2। তাহলে এটাকেও 2 গুণ, এটাকেও 2 গুণ, তাহলে 3 2 6 করলে হয় 4। সাইড নোটে তোমরা মন চাইলে দিয়ে দিতে পারো এটা যে কত দিয়ে গুণ করছো। তাহলে এখন আমি ধারাবাহিক অনুপাত লিখতে পারি এখানে যে সাকিব মুশফিক অনুপাত মাশরাফি সমান হলো 9 6 4। তাহলে 9 6 অনুপাত 4। দেখো আগের অঙ্কগুলোর মতো হয়ে গেছে। এখন আমি যদি এখানে ধরে নিই যে সাকিবের রান হচ্ছে 9x, মুশফিকের রান 6x এবং মাশরাফির রান হলো 4x, তারপর ওই তিনটার যোগফল সমান হলো 171। ওখান থেকে x এর মান বের হবে, পরে x এর মানগুলো এখানে বসিয়ে দিলে আমরা সবার রান সংখ্যা পেয়ে যাব। তাহলে ধরি সাকিবের রান সংখ্যা 9x, মুশফিকের রান সংখ্যা 6x আর মাশরাফির রান সংখ্যা 4x। প্রশ্ন মতে ওই 9x প্লাস 6x প্লাস 4x সমান হচ্ছে 171। এখান থেকে 9 6 15 19x সমান হচ্ছে 171, আর x সমান হচ্ছে 171 ডিভাইডেড বাই 19। এখন 171কে 19 দিয়ে ভাগ করলে আমরা পাবো হলো 9। এবার আমি x এর জায়গায় যদি 9 বসাই দেই, সব x এর জায়গায় 9 বসাই দিলে সবার রান পেয়ে যাবো। আমি সাকিবের রান সংখ্যা 9 গুণ 9 81, মুশফিকের রান সংখ্যা 6 গুণ 9, তাহলে 6 গুণ 9 6 9 54, আর মাশরাফির রান সংখ্যা 4 গুণ 9 4 9 36। তাহলে তাদের রান যথাক্রমে 81 54 এবং 36। আশা করি যে বুঝতে পারছো। পরবর্তী পার্টে আমরা পরের কিছু অঙ্ক সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম।